আসসালামু আলাইকুম। আমি মানাজির হাসান কাফি। আমি একজন ক্রিটিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, কাজ করতেছি ব্রেইন জিম বাংলাদেশে। আহ, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে এই বিষয়টা আমাদের পার্সপেক্টিভে খুবই কমন, এবং সেটা হলো চাইল্ডহুড অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ। এটা বাচ্চাদের একটা মোটর প্ল্যানিং ডিসঅর্ডার, যার জন্য বাচ্চারা বুঝতে পারে না যে আসলে তারা কিভাবে কথা বলবে, তারা কিভাবে শব্দ তৈরি করবে, তারা কিভাবে সাউন্ড প্রডিউস করবে। এই সমস্যাটার ট্রিটমেন্টটা সাধারণত একটু লেন্দি হয়, একটু দীর্ঘমেয়াদী হয়, যার জন্য দেখা যাচ্ছে এটা আমাদের মধ্যে খুবই উদ্বেগ তৈরি করে যে কেন বাচ্চা এখনো কথা বলতেছে না। নিয়মিত স্পিচ থেরাপি নিচ্ছি, তারপরও তো বাচ্চার ইমপ্রুভমেন্ট ঠিক তেমন ভাবে আসতেছে না। এটা সাধারণত দেখা যাচ্ছে এটার আউটকামটা শুধুমাত্র থেরাপিস্টের উপর নির্ভর করে না। এটা এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। এটা যেমন থেরাপিস্টের এখানে যেমন ভূমিকা আছে, ঠিক অনুরূপভাবে প্যারেন্টসের বাসায় প্র্যাকটিসের ভূমিকা আছে। সো কিছু কিছু ডিসিশন, কিছু কিছু হোম প্র্যাকটিস এই এই সমস্যাটার ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। সো এর মধ্যে অন্যতম ডেইলি প্র্যাকটিস, অবশ্যই বাসায় দীর্ঘ সময় একটানা প্র্যাকটিস না করে খুবই অল্প সময় 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 20 মিনিট বাট প্র্যাকটিস করা, কিন্তু একবার না, বারবার করা। যেহেতু এটা একটা মোটর প্ল্যানিং ডিসঅর্ডার বা মোটর প্ল্যানিং সমস্যা, তো যত বেশি রিপিটেটেড প্র্যাকটিস হবে ততই বাচ্চার ক্ষেত্রে মোটর প্ল্যান করতে সুবিধা হবে। দেন কিউ এর হায়ারার্কি ফলো করা। সাধারণত স্পিচ থেরাপিস্টরা যখন এই ধরনের বাচ্চাদের সাথে কাজ করে, তারা বাচ্চাদের সাথে প্রচুর বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী বাচ্চাদেরকে কিউ দেয়, যেমন ভিজুয়াল, ট্যাকটাইল, দেন ভার্বাল, বা এর ভিতরে আরো ছোট ছোট ভাগ থাকতে পারে। সো কিভাবে থেরাপিস্ট বাচ্চাকে কিউ দিচ্ছে, কোন লেভেলে কিউ দিচ্ছে সেটা বোঝা, কারণ আদারওয়াইজ কিউ না দিলে বাচ্চা যেমন বুঝতেই পারবে না যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি বাচ্চাটাকে, আর অতিরিক্ত কিউ হয়ে গেলে বাচ্চা কিন্তু আবার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো নেক্সট, কাজটাকে তত বেশি সহজ এবং স্লো করা যায়। যেহেতু বাচ্চাদের এই মোটর প্ল্যানিং সমস্যা, ওরা একসাথে অনেক বড় এবং দ্রুত কমান্ড নিতেও পারে না বা এরা দিতেও পারে না। তো সেক্ষেত্রে বাসায় কাজ করার সময় আমাদের কমান্ড কিংবা আমাদের কাজ যত বেশি স্লো হবে, তত বাচ্চার বুঝতে সুবিধা হবে। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের প্রাত্যহিক যে ওয়ার্ডগুলো আছে সেইগুলোকে টার্গেটেড ওয়ার্ড হিসেবে রাখা। কথার কথা হতে পারে যাব, ঘুমাবো, দাও, নাও, খুবই সহজ, যেটা আমরা প্রাত্যহিক ডেইলি লাইফে আমরা ব্যবহার করতেছি এরকম। এবং সর্বশেষ পজিটিভ রেইনফোর্সমেন্ট এবং পাশাপাশি নো প্রেশার। বাচ্চার আপনার টার্গেট অ্যাচিভ করতে পারলে বাচ্চাকে পজিটিভ রেইনফোর্সমেন্ট দেন, বাচ্চাকে প্রেইজ করুন, এবং যদি ভুল হয় কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না। যেহেতু এ ধরনের বাচ্চারা মোটর প্ল্যান করতে পারে না, আবারও সেই একই কথা যে তারা মোটর প্ল্যান করতে পারে না, সুতরাং দেখা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের বাচ্চারা দেখা যাচ্ছে যে তাদের কম্প্রিহেনশন লেভেল ভালো থাকে, কিংবা থেরাপিস্টরা যখন এদের কম্প্রিহেনশন লেভেল নিয়ে কাজ করে, এদের কম্প্রিহেনশন লেভেল বা বোঝার ক্ষমতা ইমপ্রুভ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি প্রেশার ক্রিয়েট করি, তখন বাচ্চাদের মধ্যে হতাশা, অ্যাংজাইটি, এই ধরনের বিষয়গুলো চলে আসবে। সো যখন দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে হতাশা এবং অ্যাংজাইটি ডেভেলপ করে ফেলবে, তখন দেখা যাচ্ছে বাচ্চারা অল্পতেই বার্ন আউট হয়ে যাবে, বাচ্চারা অল্পতেই রেগে যাবে, কেঁদে দিবে, এবং কাজগুলোতে আপনাকে কোঅপারেট করতে চাইবে না বা থেরাপিস্টকে কোঅপারেট করতে চাইবে না। সো এই বিষয়গুলো দিকে লক্ষ্য রেখে আপনারা যদি বাসায় নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, আমি আশা করছি আমরা থেরাপিস্ট এবং প্যারেন্টস সবাই মিলে একটা ভালো আউটকাম আমরা পেতে পারি। সবাইকে ধন্যবাদ, and wish you good luck.